আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ। কথা বলছি যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক শহর থেকে। 2017 সালের জানুয়ারি মাসের 22 তারিখ। এখন থেকে প্রায় 8 বছর আগের কথা। পরিবারের জন্য অ্যাপ্লাই করেছিলাম। এখানে আমেরিকান সিটিজেন হবার পরে পরিবারের জন্য অ্যাপ্লাই করলে নরমালি 2 বছর থেকে 2.5 বছর সময় লাগে অন অ্যান অ্যাভারেজ। আমি মিডিলটা নিচ্ছি 2 বছর, কারোর জন্য হয়তো 2 বছরের কম লাগে, কারো আবার 2 বছরের বেশি লাগে। তো আমি মিডিলটা ধরছি যে 2 বছরের মতো। কিন্তু সেটা দেখতে দেখতে প্রায় 8 বছরের মতো হয়ে যাচ্ছে, সময়টাও কম নয় এবং এর মাঝের জার্নিটাও একদমই স্মুথ ছিল না, খুবই বাজে একটা রাফ অবস্থা ছিল। আমি আমার বাবা মার জন্য অ্যাপ্লাই করেছিলাম। আজকে সেই ঘটনা আপনাদের সঙ্গে শেয়ার করব যে এতদিন পরে এত কষ্ট করে কিভাবে তাদের ভিসা করানো সম্ভব হলো। আমেরিকাতে আসার জন্য প্রায় সবারই ইচ্ছে করে। সেই দিক থেকে আমার বাবা মা একটু ব্যতিক্রমী টাইপের। একটু ভেঙে বলি, আমি যখন তাদের জন্য অ্যাপ্লাই করি তার অনেক আগে তাদের জন্য আমার অ্যাপ্লাই করার কথা ছিল, কিন্তু তারা আসতে চায়নি। কিন্তু তাদের অনুমতি সাপেক্ষে আমি অ্যাপ্লাই করেছিলাম 2017 সালে। তারা বলল যে তারা আসবে, সেই অনুযায়ী অ্যাপ্লাই করা হলো। অ্যাপ্লাইয়ের 2 মাস পরে তাদের প্রায় 2 থেকে 2.5 মাসের মধ্যে, আমি যতদূর মনে পড়ছে, তাদের রিসিভ লেটার আসলো এবং তার থেকে কিছুদিনের মধ্যে তাদের অ্যাপ্রুভাল লেটার আসলো। এবং এভাবে পর্যায়ক্রমিকভাবে তাদের আরও যেগুলো পেপারস চাওয়া হয় সেগুলো সাবমিট করা হলো। তারপর তাদের জন্য একসময় ভিসা ফি এবং স্পন্সরশিপের জন্য রিকোয়েস্ট করলো। কিন্তু বিপত্তি বাঁধলো এই জায়গাতেই, মানে আমার বাবা মা তখন তাদের মাইন্ড চেঞ্জ করে ফেললো। দেশে আমার বোন আছে, আমার আর কোনো ভাই নেই, একটা মাত্র বোন, এবং আমার বয়স্ক দাদি আছে। তো আমার বাবা মা যেটা বললো, বিশেষ করে আমার তো নানা নানি নেই, কিন্তু আমার দাদি থাকার কারণে আমার বাবা যেটা বললো যে তারা এখন আসতে চায় না। তখন আমি চিন্তা করলাম যে আমি যেহেতু আমার বাবা মার জন্য চিন্তা করছি, আমার বাবা তার বয়স্ক মার জন্য চিন্তা করবে, এটাই স্বাভাবিক। তো আমি অতটা সেলফিশ হতে পারি না যে আমেরিকান সুখের জন্য আমি বাবা মাকে এখানে নিয়ে এসে আমার বাবাকে মা থাকার পরেও তাকে মাহীন করে ফেলবো, এটা আমার পক্ষে সম্ভব হয়নি। আমার বাবা সংসারের বড়, এই জন্য আমেরিকান লাইফটা আমরা দূর থেকে যতটা সুবিধার মনে করি, কিন্তু এখানে আসলে সবসময় যে সেটা সুবিধার হয় তা না। আমিও তখন চিন্তা করলাম যে আমার বাবা মা এখানে আসার পরে একলা হয়ে যাবে, কারণ বাংলাদেশের কালচারটা তো আলাদা। মানে আমাদের বাসা গ্রামে হওয়ার কারণে গ্রামের বাজারে যখন সবাই মিলে একসঙ্গে বিকেলবেলা বের হয়, এক কাপ চা খেতে তাদের 15 মিনিট 20 মিনিট সময় লেগে যায়, একটা গল্প ধরলে সন্ধ্যা লেগে যায়। তাদের সময়টা বেশ ভালোই কাটছিল। কিন্তু এখানে আসার পরে আমি তাদেরকে ওই ধরনের পরিবেশ দিতে পারবো না, কারণ টাকা এবং ভালো খাবার, ভালো চিকিৎসা সব ধরনের সুখ দিতে পারে না। মানসিক যে একটা শান্তি, সেটা আমি এখানে দিতে পারবো না। এখানে বাংলাদেশিরা সবাই যে এক জায়গায় থাকে তা না, তবে কিছু কিছু নেইবারহুড আছে যেখানে বাংলাদেশিরা একসঙ্গে, অনেক বয়স্ক মানুষরা আড্ডা দেয়, কিন্তু সবাই যে একসঙ্গে পাওয়া যাবে এমন না। এখানে বাংলাদেশি কমিউনিটি আছে, বিভিন্ন জেলা সমিতি আছে, বছরে বিভিন্ন ধরনের অনুষ্ঠান হয়, কিন্তু এরপরেও মনের একটা শান্তি, এটা কিন্তু স্বীকার করতে হবে। কারণ এক কাপ চায়ের মধ্যে যে মজাটা বাংলাদেশে পাবে, আমেরিকাতে এসে আমি তাকে যদি মধুর মধ্যে ডুবে রাখি, সেই শান্তিটা তারা পাবে না। এগুলো অনেক চিন্তা করে আমি তখন আর তাদেরকে নিয়ে আসার জন্য আমি নিজেও একটু পিছিয়ে যাই। এভাবে অ্যাম্বাসি থেকে আমাকে বারবার ইমেল করে, আমি কোনো রেসপন্স করি না। এভাবে তারা আমার কাছে পেপারস চাইতে চাইতে, একসময় স্পন্সর চাইতে চাইতে তারা একটা সময় স্টাফ হয়ে গেল। আমি কোনো রেসপন্স করছিলাম না ঠিক তখনও পর্যন্ত, কারণ আমার বাবা মার আদৌ আসবে কিনা তার তো কোনো ঠিক নেই, যার জন্য আমি কোনো রেসপন্স করি নাই। তো এমন মুহূর্তে তারা একটা সময় আমাকে ইমেল করে যে আমার বাবা মার কেসটা তারা টার্মিনেট করে দিচ্ছে। টার্মিনেট মানে তারা ডিসমিস করে দিচ্ছে। এমন সময় বাবা মাকে আমি জিজ্ঞেস করি যে আমাকে 1 মাস সময় দিয়েছে, যে এই সময়ের মধ্যে আমি কোনো রেসপন্স না করলে ওরা আমার কেসটা টার্মিনেট করে দিবে, আপনারা কি বলছেন? সেই সময় তারা নড়ে চড়ে বসে। তারা তখন বলে যে তারা আমেরিকাতে আসতে চায়, এবং আমি তখন তাদেরকে ইমেইলের পর ইমেইল করে, আমি এনভিসিতে ইমেল করার পরে ওরা আমাকে রেসপন্স করলো বারবার ইমেল করার পরে যে আমার কেসটা রিস্টোর করার জন্য, এবং তখন তারা আমার কেসটা রিস্টোর করে। এবং এরপরে কেসটা আমি কন্টিনিউ করতে থাকি, কিন্তু ওদের মধ্যে একটা সন্দেহ ঢুকে যায় যে তারা আদৌ আমার বাবা মা কিনা। তো যাই হোক, আমি তাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী সব পেপার সাবমিট করা হয়। তারা আমার বাবা মাকে ইন্টারভিউয়ের জন্য ডাকে, কিন্তু ইন্টারভিউতে যাওয়ার পরে ওইখানে বিপত্তিটা বেঁধে যায়। তাদের কেসটা সরাসরি ইনভেস্টিগেশনে চলে যায়, এবং 22 থেকে 24-এর এই লাস্ট পর্যন্ত তারা শুধু ইনভেস্টিগেশনই করলো। এখানে আরেকটা ব্যাপার, আমি যখন 17 সালে অ্যাপ্লাই করার পরে এই কেসটা কিন্তু এভাবে চলছিল 2021 সাল পর্যন্ত। তারা যখন আমাকে ইমেইল করে, সেটা 2021 সালের কথা। তারপর আমি গিয়ে রেসপন্স করি এবং আমার প্রয়োজনীয় ডকুমেন্টসগুলো আমি সাবমিট করি। কিন্তু এর মাঝে যে কোভিডের সময় যায়, বিশাল একটা ব্যাকলগ পড়ে যায় ভিসার জটিলতার মধ্যে।
তো এই অবস্থার মধ্যে আমি যখন আবার পেপারসগুলো সাবমিট করি তখন ওরা সন্দেহ করে বসে যে আদৌ তারা আমার বাবা মা কিনা। কারণ আমেরিকাতে আসার জন্য তো সবাই মুখিয়ে থাকে, মোটামুটি সবার কথাই বলা যায়, কিন্তু সেক্ষেত্রে আমার বাবা মা পিছিয়ে কেন? এতদিন ওরা আমাকে ইমেল করার পরেও আমি কোনো রেসপন্স করিনি কেন? এই বিভিন্ন জটিলতার মধ্যে তাদের মধ্যে স্ট্রং একটা সন্দেহ ঢুকে যায় যে আমি বাবা মা সাজিয়ে কাউকে নিয়ে আসতে চাচ্ছি কিনা। ঠিক সেই মুহূর্তে অ্যাম্বাসিতে আমার বাবা মা যাবার পরে তারা হাতে একটা সাদা কাগজ ধরিয়ে দেয়। আমার মা তো একরকম হতাশ হয়ে যায় যে সবাইকে ভিসা দিচ্ছে, বাবা আমাদেরকে ভিসা দিল না। অ্যাম্বাসিতে আমার মা তাদেরকে জিজ্ঞেস করে যে আপনারা সবাইকে ভিসা দিচ্ছেন, পাসপোর্ট নিচ্ছেন, কিন্তু আমারটা নিলেন না কেন? কিন্তু তারা তো গ্রামের মানুষ, অত বোঝে না। কিন্তু তখন তারা আমার বাবা মার হাতে একটা সাদা কাগজ ধরিয়ে দিয়ে বলে যে এটা আপনার ছেলেকে দিবেন, তাহলে সে বুঝতে পারবে কি করতে হবে। তো ওই পেপারসটা আমাকে যখন পাঠায়, ওইটা ছিল DS-260 ফর্ম। সেইখানে DS-260 ফর্মের ইনফরমেশনগুলো আবার আপডেট করতে বলে, কিন্তু যে ইনফরমেশনগুলো আমার অ্যাপ্লাইয়ের সময় দেয়া আছে ঠিক সেম ইনফরমেশনগুলো আমি আবার রিসাবমিট করি, এবং তারপরে তাদেরকে আর এম্বাসির জন্য কল করে না, এবং তাদের মেডিকেল হয়ে যায়, তো আগে ইন্টারভিউ হয়ে যায়, সব কিছু হয়ে যায়, কিন্তু কোনো এক অজানা কারণে তাদের এটা একদম স্টাফ হয়ে যায়। 2022 সাল থেকে 2024 সাল এই লাস্টের দিকে এসে গত কয়েকদিন আগে আমাকে তারা ইমেইল করে যে আমি যেন আমার বাবা মার আবার মেডিকেল করি এবং পিকচার পাঠিয়ে দিই, তারা যেগুলো রিকোয়ারমেন্টের কথা বলে সেগুলো যেন আমি আবার পাঠিয়ে দিই, এবং তারা পাসপোর্ট জমা দিতে বলে। আমার পাসপোর্ট জমা দেয়া হয়, কিন্তু এর মধ্যে আবার একটা সমস্যা হলো, যখন পাসপোর্ট জমা দেয়া হয় তখন তারা আমার বাবা মার কাছে ফোন করে, কিন্তু আমার মার নাম্বারের বদলে দেওয়া ছিল আমার বোনজামের নাম্বার, এবং আমার বাবার নাম্বারটা ঠিকই দেওয়া ছিল। কিন্তু তখন তারা আমার মার কাছে ফোন করে, ফোনটা চলে যায় আমার বোনজামাইয়ের কাছে। তখন তারা আমার বোনজামাইকে ফোন করে বলে যে আপনি কি, আমার মার নাম ধরে বলে যে আপনি কি সে? তখন সে বলে যে না আমি সে না, তার জামাই। তখন বলে যে আপনার ফোন নাম্বার কেন, বা যাই এগুলো হবার পরে তখন তারা আমার বোনজামাইকে জিজ্ঞেস করে যে আমার মার ভিসাটা আগে হবে, আমার বাবার ভিসাটা পরে হবে। তখন আমার বোনজামাই বলে যে ঠিক আছে, তাহলে ওদের সঙ্গে কথা বলেন। তখন তারা আমার বাবার কাছে ফোন দেয়, আমার বাবার ফোন নাম্বার দেওয়া ছিল, আমার বাবাকে ফোন দিয়ে বলে যে আপনি কি সেই ব্যক্তি? তখন আমার বাবা বলে যে হ্যাঁ আমি সেই ব্যক্তি। তখন বলে যে তাহলে আপনার ভিসাটা আগে হবে, আপনার ওয়াইফের ভিসাটা পরে হবে। দেখুন এখানে একটা ব্যাপার, আমার বোনজামাইকে ফোন দিয়ে বলে যে আমার মার ভিসাটা আগে হবে, আমার বাবার ভিসাটা পরে হবে, কিন্তু আমার বাবাকে ফোন দিয়ে বলে যে আমার বাবার ভিসাটা আগে হবে, আমার মার ভিসাটা পরে হবে। তারা দুজনের কাছে দুই ধরনের কথা বলে, এবং তারা টেস্ট করার চেষ্টা করে যে আদৌ তারা স্বামী স্ত্রী নাকি। এবং তখন আমার বাবা বুদ্ধি করে বলে বসে যে তারা তখন আমার বাবাকে জিজ্ঞেস করে আপনারা কি একসঙ্গে যেতে চান নাকি আলাদা যেতে চান? তখন আমার বাবা বলে যে না বাবা, আমরা তো একসঙ্গে যেতে চাই। তখন তারা ফোনটা রেখে দেয়, এবং আমি তখন সন্দেহের মধ্যে পড়ে যাই যে আদৌ আমার বাবা মার ভিসা দিবে কিনা। এরপরে বেশ কিছুদিন কেটে যায়। তার মধ্যে আরেকটা কথা, এই যে মাঝের যে টার্মটা 2021 সাল থেকে 2024 সাল, এই সময়ের মধ্যে আমি কি করেছি তাদের ভিসা হওয়ার জন্য সেটা একটু বলি। আমি প্রতি 2 সপ্তাহ পর পর এনভিসিতে, ন্যাশনাল ভিসা সেন্টার, এবং ঢাকাতে, দুই জায়গাতে আমি কন্টিনিউয়াসলি ইমেইল করতাম। এভরি টাইম আমি তাদের কাছে ফোনে যোগাযোগ করার চেষ্টা করতাম, কিন্তু আমি তাদেরকে ফোনে পেতাম না, যার জন্য আমি কন্টিনিউয়াসলি তাদেরকে ইমেইল করতাম, এবং তারা তো ইমেইলের অ্যান্সার দিতে বাধ্য, তারা ওইভাবে ইমেইলে অ্যান্সার দিত। কিন্তু এখানে ব্যাপার হলো, যদি আপনাদের কারো, এটা মোটামুটি এখানে যারা আছে তারা সবাই জানে, যদি কারো কেস টাফ হয়ে যায়, যদি কারো কেসকে আপনি একটু গতিতে নিয়ে আসতে চান, তাদেরকে সবসময় নক করতে হবে, কারণ সেখানে হাজার হাজার অ্যাপ্লিকেশন পড়ে থাকে। আপনি যত বেশি নক করবেন আপনার কেসটা সামনের দিকে আসবে। মোটামুটি এটা হয় আর কি, যাদের কেসটা স্টাক হয়ে থাকে তাদের ক্ষেত্রে। তো আমি তাদেরকে কন্টিনিউয়াসলি এভাবে ইমেইল করতাম, এবং তারা আমার ইমেইলে রেসপন্স করতো। আমি বলতাম যে তোমার কোনো অ্যাডিশনাল কোনো পেপারস, কোনো ডকুমেন্টস লাগবে কিনা। তারা বলে যে যদি লাগে তাহলে জানাবে। একটা সময় আমি তাদেরকে বলে বসি যে যদি তোমাদের কোনো সন্দেহ হয় তাহলে তোমরা ডিএনএ টেস্ট দাও না কেন, আমি ডিএনএ টেস্টের রিপোর্ট দিচ্ছি। এবং তারপরেও কোনো ধরনের তারা রেসপন্স করে না। শেষ পর্যন্ত এনভিসি থেকে আমাকে বারবার বলতো, মানে ন্যাশনাল ভিসা সেন্টার এখান থেকে বলতো যে কেসটা এখানে নেই, এটা ঢাকাতে ট্রান্সফার হয়ে গেছে, সো ঢাকাতে যোগাযোগ করার জন্য। কিন্তু আমি সেটা করতাম না, আমি বোথ জায়গাতে অলওয়েজ ইমেইল করতাম, যেন ওরা এখান থেকে বারবার ইমেল পাওয়ার কারণে ওরা যেন ঢাকাতে নক করে। এভাবে চলতে চলতে তারা একটা সময় আমার বাবা মাকে পাসপোর্ট জমা দেওয়ার কথা বলে, এবং এটা ছাড়া দ্বিতীয় কোনো অপশানই ছিল না। আমি অনেকের সঙ্গে কথা বলেছি, এখানে ইমিগ্রেশন অ্যাটর্নি যারা আছে তাদের সঙ্গে কথা বলেছি, তারা একই কথাই বলে যে অপেক্ষা করার জন্য, এত বেশি ইমেল না করার জন্য। কিন্তু আমি থেমে থাকতাম না, আমি বারবার ইমেল করতাম, আমি কিপ অ্যান্ড টাচে থাকতাম, যেন তারা আমার কেসটার সম্বন্ধে সবসময় অবগত থাকে। কারণ আমার কেসটা ডিলে হওয়া একটা কেস, এটা প্রায় এটা টার্মিনেট করা একটা কেস, সেখান থেকে এটা আবার ফিরিয়ে নিয়েছে, রিস্টোর করা হয়েছে।
তো সেই হিসেবে গত বৃহস্পতিবার আমার বাবা মা ভিসা পেয়েছে আলহামদুলিল্লাহ। আমার এত ডিলে হওয়ার কারণ আমি তো বললাম যে আমার বাবা মা এখানে আসতে চায়নি, তারা কোনোভাবে আগ্রহী ছিল না এবং আমি তাদেরকে জোর করি নাই, কারণ তারা দেশে অনেক ভালো ছিল। কিন্তু এখন আমার বাবা মা ভীষণ অসুস্থ, বিশেষ করে আমার মা, তাকে আমি ইন্ডিয়া নিয়ে যে চিকিৎসা করে আসলাম, একটা মোটা অঙ্কের টাকা খরচ হলো। আমি একটা সময় চিন্তা করলাম যে এই পরিমাণ অর্থ যদি আমি সেখানে খরচ না করে আমি তাদেরকে এখানে নিয়ে আসতাম, আমি এখানে চিকিৎসাটা মোটামুটি ইন্স্যুরেন্সে পেয়ে যেতাম, আমার এতগুলো টাকা খরচ হতো না। তারা শারীরিকভাবে এবং আমরা দেশে না থাকার কারণে, মানে আমার বোনও বাইরে থাকে, আমিও বাইরে, এই সব কিছু মিলিয়ে আমার বাবা মা একা হয়ে যায় এবং তারা একটা সময় হতাশার মধ্যে চলে যায় এবং আমার বাবা তো ডিপ্রেশনের মধ্যে চলে যায়, তাকে বিভিন্ন ধরনের ট্রিটমেন্টের মধ্যে রাখতে হয়। এই সব কিছু মিলিয়ে তারা যখন আসতে চায় তখন আমি কেসটা নিয়ে খুব তোড়জোড়ভাবে বিভিন্ন জায়গায় ইমেল চালাচালি শুরু করি, তাদেরকে অলওয়েজ নক করি। এইভাবে করতে করতে একটা সময় তারা আমাকে রেসপন্স করে। কিন্তু প্রবলেমের জায়গাটা যেটা বললাম যে তারা আমার বাবাকে বলেছিল যে ফোন দিয়ে যে রিসেন্টলি যখন তারা ফোন দেয় যে তারা নাকি প্রথমবার যখন অ্যাম্বাসি ফেস করে তখন তারা বলেছিল যে আমার মার ভিসাটা আগে হবে, আমার বাবার ভিসাটা পরে হবে। কিন্তু আমি আমার মাকে যখন জিজ্ঞেস করলাম তারা কি ইন্টারভিউয়ের সময় এই কথাটা জিজ্ঞেস করেছিল নাকি, তখন আমার মা বলে যে না, এই ধরনের কোনো কথাই তারা জিজ্ঞেস করেনি। মানে তারাও অনেক সময় মিথ্যের আশ্রয় নেয় এবং এই ধরনের ট্রিক্স করে আর কি। তো আমার বাবা তখন বুদ্ধি করে বলেছিল যে না বাবা, আমরা একসঙ্গে যেতে চাই, একসঙ্গে না হলে আমরা যাব না, না হলে দরকার নেই। এই কথা স্ট্রংলি বলার পরে তারা ফোনটা রেখে দেয়, তারা বুঝতে পারে যে হ্যাঁ তারা সত্যি সত্যি স্বামী স্ত্রী এবং ফাইনালি তারা ভিসা দিয়ে দেয় আলহামদুলিল্লাহ। যারা আমার কথা শুনছেন তাদের মধ্যে অনেকেই আমার মতো এই সেম ধরনের প্রবলেমের মধ্যে পড়তে পারেন যে তাদের হয়তো টার্মিনেট করার মতো ওই ধরনের সিচুয়েশন আসেনি, কিন্তু কেস ডিলে হওয়ার মতো সিচুয়েশন আছে যেগুলো অজানা কোনো একটা কারণে আমরা জানি না যে কেন আমাদের কেস ডিলে হয়ে গেছে। তারা আমার মতো এই ধরনের ফলো করতে পারেন, এটা যে অলওয়েজ কিপ ইন টাচে থাকবেন, তাদেরকে নক করবেন যেন আপনার কেসটা তারা সামনের দিকে নিয়ে আসে এবং তারা আপনার কেসটা আপডেটের মধ্যে রাখে। ভালো থাকবেন সবাই। আমার কথা শোনার জন্য সকলকে ধন্যবাদ। জাযাকাল্লাহ খায়ের।